গ্রামের নাম বীরগ্রাম। এই গাঁয়ের মানুষগুলো খুবই শান্ত, সরল ও ভীতু। একসময়ে এই গাঁয়ে যেসব বীরের দল ছিল তারা আজ কেউ বেঁচে নেই। এখন এই গাঁয়ের নাম অন্য গাঁয়ের লোকেদের কাছে হাস্যকর হয়ে উঠেছে। শুধুমাত্র একজন ব্যক্তি এই গাঁয়ের অস্তিত্বকে এখনও টিকিয়ে রেখেছে। তার নাম তারক খুড়ো। যেমন সাহস তেমনি তার সদ্বুদ্ধি। এই 50 বছর বয়সী তারক খুড়োর একজন সঙ্গী আছে, তার নাম রতন। এই রতনের কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা গেছে। তার যখন 3 বছর বয়স তখন তার ঠাকুমাও মারা যায়। তাই তার কাছে তারক খুড়ো একাধারে বাবা ও মা। আরে রতন, তাড়াতাড়ি পা চালা বাবা, নইলে দেরি হয়ে যাবে। আরে সেই কখন থেকে হাঁটছি, তুমি কোথায় নিয়ে যাচ্ছ কিছুই তো বলছো না। কেন, আমরা কোথায় যাচ্ছি তুই বুঝতে পারছিস না? আজ যে নন্দপুরের হাট। তাই তো খুড়ো, আমি তো ভুলেই গেছিলাম আজ যে মঙ্গলবার। কিন্তু এত সকাল সকাল কেন যাচ্ছ, তাও আবার এই দুপুরের রৌদ্রের মধ্যে? আরে পাগল, আগে কি হাটে যাব নাকি? এই সামনেই চিংড়িপোতা গ্রাম, সেখানে আমার এক বন্ধুর বাড়ি আছে। অনেক দিন তার সাথে দেখা হয় না, তাই ভাবলাম আজ একটু দেখা করে যাই। হ্যাঁ, মনে পড়েছে, নীলমণি জেঠুর বাড়ি। তুমি আগের দিনই তো বলছিলে কথাটা। ইস, একদম ভুলে গেছি। নে তাহলে আর দেরি করিস না, নীলমণির ওখান থেকে আবার হেঁটে নদীর ঘাট পর্যন্ত যেতে হবে। দেরি করলে রাত হয়ে যাবে কিন্তু। বীরগ্রামের পাশেই চিংড়িপোতা গ্রাম। পায়ে হেঁটে মাঠের ভিতর দিয়ে যেতে হয়। সেখান থেকেই আর কিছুটা পথ হেঁটে গেলেই ময়না নদীর খেয়াঘাট। নদী পেরিয়ে ওপারে গেলেই নন্দপুরের হাট। এই নন্দপুর হলো আশেপাশে গায়ের কেন্দ্রস্থল। এখানে কম বেশি সব কিছুই পাওয়া যায়। তাই মঙ্গলবার বিকেলের পরপরই সবাই রওনা দেয় এই হাটের উদ্দেশ্যে। খুড়ো, আমার না ময়না নদীর মাঝি ভোলাকে দেখলে কেমন যেন ভয় করে। কেন রে, ও তো খুব ভালো লোক। না মানে ওর চেহারাটা তুমি দেখেছো? দেখলেই কেমন গা শিউরে ওঠে। আরে আমি তো আছি, অত ভয় কিসের? কিছু সময় পর তারা চিংড়িপোতা গায়ের নীলমণি বাবুর বাড়ির সামনে এসে উপস্থিত হলো। নীলমণি বাবু এই গায়ের একজন সদাশয় ধনী ব্যক্তি। বাড়ির সামনে গিয়ে তারক খুড়ো নীলমণি বাবুকে ডাক দিল। নীলু, এই নীলু, আরে বাড়িতে আছিস নাকি? আরে তারক, তুই? কতদিন পর দেখা। আয় আয়, ভেতরে আয়। তারপর বল, কেমন আছিস? আর হারাধনদার খবর কি রে? লোকটা এখনো বেঁচে আছে? না রে, হারাধনদা তো কয়েক মাস আগেই জ্বর বাতে মারা গেছে। ইস, লোকটা শেষকালে এইভাবে মরল। ভালো মানুষের জায়গা নেই এই পৃথিবীতে। নে চল তাহলে, তোরা কিছু খেয়ে নে। এই না, খেতে গেলে আর হবে না, আবার হাটে যেতে হবে তো, শেষে আর বাড়ি ফিরতে পারবো না। আরে কোনো অসুবিধা হবে না। তুই এতদিন পর আমার বাড়িতে এলি আর কিছু না খেয়েই চলে যাবি? এই কমলা, ওদেরকে তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। খাওয়া দাওয়া সেরে তারক আর রতন নীলমণি বাবুর বাড়ি থেকে যখন বের হলো তখন বেলা প্রায় নেই। সূর্যদেব লাল রং মেখে পশ্চিমে পাড়ি দিয়েছে। নীলমণি বাবুর বাড়ির সামনের রাস্তা দিয়ে তারা ময়না নদীর ঘাটের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই একটা সন্ন্যাসী লোক তাদের সামনে এসে দাঁড়ালো। তোর খুব বিপদ, আজ একদম হাটে যাস না। আপনি কি করে জানলেন আমি কোথায় যাচ্ছি? আমি সব জানি, নীলমণি বাবু তোর বন্ধু এটাও জানি। মুখটা বন্ধ কর রে বাচ্চা, তোর খুড়োর ওপরে একটা কালো ছায়া দেখতে পারছি। তোরা বাড়ি ফিরে যা, এতেই তোদের মঙ্গল। এই যে তান্ত্রিক মহারাজ, একে সন্ধ্যা নেমে আসছে, আর আমাদের পথ আটকাবেন না তো? সরে যান দেখি, না হলে এরপর আরও দেরি হয়ে যাবে। খুড়ো, তুমি কি আদেও এসব বিশ্বাস করো? আরে না রে, আমি চিরকালই এসবে বিশ্বাস করি না।
তারা হাঁটতে হাঁটতে অবশেষে নদীর ঘাটে এসে পৌঁছালো, কিন্তু ঘাটে মধুমাছির দেখা পেল না, শুধু নৌকা ঘাটে বাঁধা রয়েছে। এই মধু, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। নদীর পাড়ে ঝোপের মধ্যে থেকে মধুমাছি বেরিয়ে এলো। আগে আর বলবেন নি বাবু, পেটটা খারাপ করিছে, তাই আর কি বারবার যেতে হচ্ছে। তা তুই আমাদেরকে নন্দপুরের ঘাট পর্যন্ত নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ বাবু, পারবো। পেটের ভেতরে যা ছিল সব বেরিয়ে গেছে, এই ধরে 7 বার আর হবে নি। রতন আর খুড়ো নৌকার ছোঁয়ের নিচে গিয়ে বসলো। ভালো করে বসেন বাবু, এক্ষুনি পৌঁছে দিচ্ছি আপনাদের। মধু গতি বাড়িয়ে নৌকা নিয়ে চলল ওপারের দিকে। চারিপাশে জলের থই থই আওয়াজ। সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই। তা মধু, আগের মঙ্গলবারে তো তোকে দেখলাম না, কোথায় গিয়েছিলি? আগে বউটার শরীর ভালো ছিল না, তাই একটু ডাক্তারের কাছে গেছিল। ও, তা এখন তোর বউ কেমন আছে? আগে এখন ভালো আছে বাবু। মধু আরও অনেক কথা বলতে লাগলো তারক্ষুড়োর সাথে। এইসব কথা বলতে বলতে নন্দপুরের ঘাটে চলে এলো তারা। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। ঘাটের পাশে বিরাট বট গাছের নিচে নৌকা লাগিয়ে বসে আছেন নন্দপুর গায়ের ভোলা মাঝি। তারক আর রতন নৌকা থেকে নামলো। তারপর মধুও নৌকা নিয়ে চলে গেল। সকলে হাট ছেড়ে বাড়ি ফিরে গেছে, আর আপনারা এখন হাটে যাচ্ছেন? আমি তো ভেবেছিলাম এবার বাড়ি ফিরে যাব, তা আপনাদের দেখে দাঁড়ালাম। আপনারা ওপরে ফিরবেন তো? আরে হ্যাঁ রে ভোলা, ওপারেই তো ফিরবো, না হলে এই রাতে কোথায় থাকবো? তাহলে আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি বাজারটা সারবেন। এই ঘাটে আমি এতক্ষণ কোনোদিন থাকি না, আমার বাড়ি খুব বেশি দূরে না, তাই আপনাদের কথা ভেবে আমি এখানে থাকছি। দেরি করলে কিন্তু আমি বাড়ি ফিরে যাব, তখন এই ভোলাকে আর দেখতে পাবেন না। তাড়াতাড়ি চল রে রতন, না হলে নন্দপুর হাটেই কিন্তু রাত কাটাতে হবে। তারক্ষুড়ো বাজারের ব্যাগ হাতে নিয়ে হাটের পথের দিকে পা বাড়ালো। পিছু পিছু চলল রতন। কিছুক্ষণ চলার পর তারা নন্দপুর হাটে এসে পৌঁছালো। বাজারে ততক্ষণে লোকজনের চাপ কমে গেলেও জিনিসপত্র সামগ্রী সব কিছুই আছে। তারক্ষুড়ো চাল, ডাল, সবজি, তেল ইত্যাদি দৈনিক জিনিসপত্র কিনল, আর একটা নতুন জামা ও প্যান্ট কিনল রতনের জন্য। ইতিমধ্যে কখন যে সারা আকাশটা কালো মেঘে ঢেকে এসেছে তা তারা লক্ষ্য করেনি। হঠাৎ করে মেঘ ডেকে বিদ্যুৎ চমকে উঠল। তখন তারক্ষুড়ো আর রতন হাট থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। দেখতে দেখতে হাট একেবারে জনশূন্য হয়ে গেল। বড় বড় বৃষ্টির ফোঁটা আর দমকা হাওয়ায় চারিপাশটা তোলপাড় করে দিচ্ছে। কোথায় যাবে তারা ঠিক করতে পারছিল না। এমন সময় একটা চায়ের দোকান এই ঝড় বৃষ্টির মধ্যে খোলা দেখে তারা একটু আশ্বস্ত হলো। বসেন বাবু, এই বৃষ্টির যা ভাব দেখছি সহজে থামবে বলে তো মনে হয় না। তারক আর রতন দোকানের একটি বেঞ্চে গিয়ে বসলো। চারিদিকটা যেন গাঢ় অন্ধকারে ঢেকে আসছে। এদিকে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে দমকা বাতাস বয়ে চলেছে। বুঝলে খুড়ো, মনে হয় না আজ আর বাড়ি যেতে পারবো। আরে অত ভাবছিস কেন, আমি তো আছি। বৃষ্টি কমলেই বাবা মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ব। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামল। ততক্ষণে চারিদিক নিস্তব্ধ হয়ে এসেছে। এবার ওঠেন বাবুরা, আমি এবার দোকানে ঝাঁপ বন্ধ করব। এই অবস্থাতে আর থাকা সম্ভব নয়। রতন, এবার চল, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাতে হবে। ভেজা মাটির স্যাঁতস্যাঁতে রাস্তা। খুড়ো বাজারে ব্যাগ হাতে নিয়ে আগে, আর তার ঠিক পিছনে টর্চ হাতে রতন। পাশের ডোবাখানাগুলোও জলে ভেসে গেছে। সেখান থেকে ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ওরাও যেন একটা নির্দিষ্ট দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। খুড়ো, আমার না খুব ভয় করছে। এই দুর্যোগের রাতে ভোলা মাঝি কি আমাদের জন্য অপেক্ষা করবে? সে নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে গেছে।
এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস না নিজে ভয় পাচ্ছিস? মুখ বন্ধ করে চুপচাপ আমার পিছনে আয়। হাতে টর্চ রয়েছে তবুও ভয় পাচ্ছিস, ভীতু কোথাকার। কিছুক্ষণ চলার পর তারা খেয়াঘাটে এসে পৌঁছালো, কিন্তু কাউকে কোথাও দেখতে পেল না। অন্ধকারে দূর থেকে হিংস্র শেয়ালের ডাক ভেসে আসছে, আর তাদের চোখগুলো যেন আয়নার মতো জ্বলজ্বল করছে। ঝড়ের দাপটে ঘাটের পাশে যে বটগাছটা ছিল তার একটা মোটা ডাল ভেঙে পড়ে আছে রাস্তার পাশে। নৌকা ঘাটের শিকল দিয়ে বাঁধা আছে, কিন্তু ভোলা মাঝিকে কোথাও দেখা গেল না। ভোলা, এই ভোলা, কোথায় গেলি রে? হঠাৎ রতনের নজরে পড়ল ঝড়ে ভাঙা ডালটার দিকে। সে টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেল ডালটার নিচে একজন মানুষ চাপা পড়ে আছে, আর সে যে ভোলা মাঝি এতে কোনো সন্দেহ নেই। রতনের হাত থেকে টর্চটা পড়ে গেল। এর মধ্যে ভোলা তাদের সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ, কোথায় ছিলি? এই একটু ঘুমাচ্ছিলাম। এই দুর্যোগের রাতে কোথায় ঘুমাচ্ছিলি তুই? কোথায় ঘুমাচ্ছিলাম জানো না? ভোলা বিশ্রীভাবে হেসে ওঠে। তখন তার চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। চেহারা ধীরে ধীরে বদলে গিয়ে একটা বীভৎস মূর্তি ধারণ করলো। তার মাথা ফেটে গল গল করে রক্ত ঝরে পড়ছে। এইসব দেখা মাত্র রতন ধপ করে মাটিতে পড়ে গেল। তার মানে তুই? হ্যাঁ, আমি মরে গেছি। তোদের জন্য আজ আমার এই অবস্থা। এই ঘাটে তোদের জন্য বসে অপেক্ষা করতে করতে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড়ের হাত থেকে আমি নিজেকে রক্ষা করার জন্য ওই বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। তখনই ঝড়ের দাপটে বট গাছের একটা মোটা ডাল ভেঙে আমার মাথায় পড়ে, আর আমি ওখানেই মারা যাই। এবার তোদেরকে নিয়ে যাব আমার সঙ্গে। এই বলে ভোলা এগিয়ে এসে তারক খুড়োর গলা চেপে ধরল। তারপর আস্তে আস্তে খুড়োকে শূন্যে তুলে দিতে লাগলো। আর সে কি অট্টহাসি, যেন আকাশ আবার মেঘে গর্জন করছে। এমন সময় রতনের জ্ঞান ফিরল। সে এই দৃশ্য দেখে এবার আর অজ্ঞান হলো না। তারক খুড়োর জন্য রতনের খুব কষ্ট হতে লাগলো। আপনজন বলতে তার এই তারক খুড়ো। আজ তার এই অবস্থা, সে তার জন্য কিছুই করতে পারছে না। দুই চোখ জলে ভরে এলো রতনের। এমন সময় নদীর ওপার থেকে একটা আলো দেখা গেল। আলোটা ধীরে ধীরে যেন তাদের নিকটে আসছে। এইসব কাণ্ড দেখে রতন বুঝতে পারছিল না যে কি করবে। তার তখন কথা বলা শক্তি নেই। সে লক্ষ্য করল নদীতে কারা নৌকা নিয়ে এই নন্দপুর ঘাটের দিকে আসছে। নৌকাটা ঘাটের কাছে আসতেই তাদের আর চিনতে বাকি রইল না। নীলমণি বাবু আর রাস্তায় দেখা সেই অবিরাম তান্ত্রিক। হয়তো অবিরামের মুখে তারক খুড়োর এই বিপদের কথা শুনে নীলমণিবাবু অবিরামকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে। ততক্ষণে ভোলা তারক খুড়োকে আত্মরা করে ফেলেছে। নৌকা থেকে অবিরাম তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। তারককে ছেড়ে দে ভোলা, না হলে তোকে কিন্তু আমার ঝোলায় বন্দি করে নেব। এই কথা শুনে ভোলা তারককে ছেড়ে দিল। তার আধমরা দেহখানা মাটিতে লুটিয়ে পড়ল। তুই ওকে মারতে যাচ্ছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? ওর জন্য আজ আমার এই অকাল মৃত্যু হয়েছে। ওকে আমি ছাড়বো না। তারপর ভোলা পুরো ঘটনাটা তাদেরকে খুলে বলল। শোন ভোলা, কারোর মৃত্যুর জন্য কেউ কখনো দায়ী হয় না। তোর বিধির লেখন এখানেই শেষ, তাই তুই মরেছিস। বেঁচে থাকতে তুই সকলেরই উপকার করেছিস, এতে ওনাদের কোনো দোষ নেই। ভোলা চুপ করে রইল। সে বোধহয় অবিরাম তান্ত্রিকের কথা বুঝতে পেরেছে, আর তার কারোর ওপরে রাগ নেই। আমার একটা অনুরোধ রাখতে হবে। আমার মৃতদেহখানি ওরা যাতে বাড়ি নিয়ে যেতে পারে তার একটা ব্যবস্থা করে দিও। বেশ, তাই হবে। এবার তুই যা। ভোলা ধীরে ধীরে শূন্যে মিশে গেল, আর যাওয়ার আগে কথা দিয়ে গেল যে সে কাউকে কোনোদিন ক্ষতি করবে না।